নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সবার বন্ধু ডক্টর অর্ঘ্য বাসু, ক্যান্সার স্পেশালিস্ট। আজ চলে এসেছি আবার আমাদের একটা খুব ইন্টারেস্টিং নতুন একটা টপিক নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ল্যাপারোস্কোপিক সার্জারি ভালো, না ওপেন সার্জারি ভালো, নাকি রোবোটিক সার্জারি ভালো। এই প্রশ্নগুলো আমাকে রেগুলারলি আমার চেম্বারে যে সমস্ত রোগীরা দেখাতে আসেন তাদের কাছ থেকে শুনতে হয় যে ডাক্তারবাবু আপনি ওপেন সার্জারি করবেন নাকি মাইক্রো সার্জারি করবেন। অনেকে তো আবার ল্যাপারোস্কোপিটাও ঠিক করে বলতে পারেন না, এসে জিজ্ঞাসা করেন গল ব্লাডার অপারেশন লেজার দ্বারা হবে কিনা। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই যে কোনটা ওপেন সার্জারি, কোনটা ল্যাপারোস্কোপি বা মাইক্রো সার্জারি, আর কোনটা রোবোটিক সার্জারি। সুতরাং সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখুন, কনভেনশনালি বা ট্র্যাডিশনালি আদি অনন্তকাল ধরে যে সার্জারিগুলো চলে আসছে, যেগুলো কাটাছেঁড়া করে অপারেশন করা হয়, সেগুলোকে বলা হয় ওপেন সার্জারি। ওপেন সার্জারিতে অ্যাকচুয়ালি একটা কাটাছেঁড়া করা হয় এবং সেখানে রক্তপাত একটু বেশি হয়, ব্যথা যন্ত্রণা একটু বেশি হয়। সেই জন্য ওপেন সার্জারি থেকে পেশেন্টকে রিকভার করতে, অর্থাৎ ঠিক হতে একটু সময় লাগে। এবং এটার জন্য বিভিন্ন রকমের বাধা বাঁধন থাকে, কিছু নিয়ম কানুন থাকে, যেগুলো অপারেশন হয়ে যাবার পরেও পেশেন্টকে 3 থেকে 6 মাস পালন করতে হয়। যেমন পেটের বা বুকের যদি কোনো অপারেশন হয়, সেখানে 3 থেকে 6 মাস পর্যন্ত আমরা রোগীদের বলে দিই যে ভারী জিনিস তুলবেন না, বাচ্চা কোলে করবেন না, মাটিতে নিচু হয়ে বসে কাজ করবেন না, জমিতে বসে জামা কাপড় কাচাকাচি করা বা রান্না করা, এই সমস্ত কাজগুলো করবেন না, যাতে পেটে বা বুকে চাপ পড়ে। কারণ পেটে বা বুকে চাপ পড়লে ওপেন সার্জারির পরে সেখানে অপারেশনের জায়গা থেকে ইনসিশনাল হার্নিয়া হয়ে যাবার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা পেশেন্টদের একটু বারণ করে থাকি 3 থেকে 6 মাস পর্যন্ত। আবার এই 3 থেকে 6 মাস অনেক সময় পেশেন্টকে সিঁড়ি বেয়ে বেশি ওঠানামা করতে বারণ করা হয়ে থাকে, খেলাধুলো করতে, জিম করতে, পেটে চাপ পড়ে এরকম কাজ করতে বারণ করা হয়ে থাকে, যাতে পায়খানার সময় কনস্টিপেশন না হয়, বেশি চাপ দিতে না হয়। কাশি হলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে দেখিয়ে কাশির ওষুধ খাওয়া এবং কনস্টিপেশন হতে না দেওয়া, মানে পায়খানা পড়া হতে না দেওয়া, এই সমস্ত জিনিসগুলোকে 3 থেকে 6 মাস মেনে চলতে হয়, যাতে পেটে চাপ বেশি না পড়ে। এই অসুবিধাগুলো কাটিয়ে উঠবার জন্য ডাক্তারবাবুরা ল্যাপারোস্কোপি বা মাইক্রোসার্জারি নামের পদ্ধতির উদ্ভাবন করেছেন। সেটাও নয় নয় করে আজকে প্রায় অর্ধ শতাব্দী, 50 বছর হয়ে গেল যখন থেকে ল্যাপারোস্কোপি পদ্ধতিটি আবিষ্কার হয়েছে। ফ্রান্সে প্রথম মোহে বলে একজন সার্জন ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে, অর্থাৎ ফুটো করে পেটের মধ্যে অপারেশন করেছিলেন। তাকেই ল্যাপারোস্কোপিক সার্জারির জনক বলা হয়ে থাকে। তো ল্যাপারোস্কোপিতে আমরা কি করি, সাধারণত পেটে এবং বুকে যে অপারেশনগুলো করা হয়, ফুটো করে ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি পেটের বা বুকের মধ্যে ঢুকিয়ে এই অপারেশনগুলো করা হয়। এবং এগুলো করবার জন্য পেটের বা বুকের মধ্যে প্রথমে হাওয়া দিয়ে পেটের ভেতরটাকে ফুলিয়ে দেওয়া হয়। তারপরে যখন পেটটা ফুলে যায়, তার মধ্যে ওই ফুটোর মাধ্যমে যন্ত্রপাতি ঢুকিয়ে অপারেশন করা হয়। জিনিসটা কিন্তু সেম। গল ব্লাডার সার্জারি ওপেন করলেও সেখানে আমরা গল ব্লাডারকে রিমুভ করছি, ল্যাপারোস্কোপিতে করলেও আমরা গল ব্লাডারকে রিমুভ করছি। হার্নিয়া অপারেশনও ওপেন করলে আমরা সেই ফুটোটাকে জালি দিয়ে বন্ধ করছি, ল্যাপারোস্কোপিতেও আমরা সেই ফুটোটাকে, পেটের দেওয়ালের ফুটোটাকে জালি দিয়ে বন্ধ করছি। বেসিক ফিজিক্সটা কিন্তু সেম, কিন্তু আমরা কোন পদ্ধতিতে করছি সেইটা হচ্ছে ডিফারেন্ট। মনে করুন আজকে আপনি ট্রেনে করে শিয়ালদা রাজধানী করে শিয়ালদা থেকে দিল্লি যাবেন। এবার শিয়ালদা রাজধানীতে ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, থার্ড ক্লাস আছে, নন এসি জেনারেল কম্পার্টমেন্টও আছে। সবাই সেই আলটিমেটলি শিয়ালদা থেকে শুরু করে দিল্লিতেই গিয়ে পৌঁছাবে, কিন্তু আলটিমেটলি কার জার্নিটা কতটা সুখকর হবে, কার জার্নিটা কতটা ভালোভাবে পেরিয়ে আসবে, কমপ্লিকেশনের চান্স কম হবে, বাড়ি গিয়ে পরবর্তীকালে সমস্যা কতটা কম হবে, সেটা ডিপেন্ড করে তার জার্নিটা কতটা সুযোগ সুবিধা নিয়ে সে কমপ্লিট করছে তার উপরে। এই জন্যই ফার্স্ট ক্লাসের ভাড়া বেশি, সেকেন্ড ক্লাসের ভাড়া তার থেকে কম, থার্ড ক্লাসের ভাড়া তার থেকে কম, জেনারেল কম্পার্টমেন্টের ভাড়া তার চেয়েও একদমই কম। ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে যখন আমরা অপারেশন করি, তখন দেখা যায় পেশেন্ট দুদিনের মধ্যেই, অর্থাৎ 48 থেকে 72 ঘন্টার মধ্যেই আবার তার নর্মাল কাজকর্মে ফেরত যেতে পারে। ল্যাপারোস্কোপিতে অপারেশন করলে রক্তপাত কম হয়,
টিস্যু হ্যান্ডলিং কম হয়, পেটের নাড়ির গতি খুব তাড়াতাড়ি আবার নর্মাল অবস্থায় ফিরে আসতে পারে, সেই জন্য পেশেন্টকে দ্রুত আমরা মুখে খাবার দাবারও চালু করতে পারি। ল্যাপারোস্কোপির পরে পেশেন্টের এই ভারী জিনিস তোলা, মাটিতে বসে কাজ করা, বাচ্চা কোলে নেওয়া, এই সমস্ত জিনিসগুলো নিয়ে কোনো বাধা নিষেধ থাকে না, কারণ ফুটোর মধ্যে দিয়ে আর কি হার্নিয়া হবে। হ্যাঁ, একান্তই এক্সেপশনাল ক্ষেত্রে পোর্ট সাইড হার্নিয়া হয় না সেটা আমি বলবো না, কিন্তু সেটা এক্সট্রিমলি রেয়ার। তো সেই জন্য ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে বা মাইক্রোসার্জারির দ্বারা যে কোনো অপারেশন করলে পেশেন্ট দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে এবং খুব দ্রুত তাদের কাজের ক্ষেত্রে আবার ফেরত যেতে পারে। এখানে রক্তপাতও কম হয়, টিস্যু ঘাটাঘাটি কম হয় বলে পেশেন্টের ব্যথা যন্ত্রণাও কম হয় এবং দ্রুত পেশেন্ট তার নর্মাল লাইফস্টাইলে ফেরত যেতে পারে। এরপরে আসি রোবোটিক সার্জারি। দেখুন, রোবোটিক সার্জারিতে এটা একটা পাবলিসিটি স্টান্ট বা এটা একটা মার্কেটিং এর টেকনিক, যেখানে রোবোটিক সার্জারিকে বলা হয় রোবট অপারেশন করছে। ব্যাপারটা কিন্তু একদমই রোবট অপারেশন করছে না। মানে মঙ্গল গ্রহে যেমন যে আকাশযান চলছে সেটা রোবট কন্ট্রোল করছে, কিন্তু কন্ট্রোলটা করছে পৃথিবী থেকে বসে একজন মানুষই। রোবট কিন্তু নিজের বুদ্ধি দিয়ে অপারেশন করছে না, রোবটকে চালনা করছেন যিনি সার্জেন আছে তিনি। তফাৎটা কোথায়? ওপেন সার্জারিতে সার্জেন নিজে কাটাছাড়া করছে, মাইক্রো সার্জারি বা ল্যাপারোস্কোপিতে সার্জেন পেটের মধ্যে ফুটো করে কতগুলো যন্ত্রপাতি ঢুকিয়ে অপারেশন করছেন। রোবোটিক সার্জারিতে সার্জেন কিন্তু পাশের ঘরে রোবোটিক কনসোলে বসে সেখান থেকে রোবটটাকে চালনা করছেন। এখানেও এই ব্যাপারটা রোবোটিক সার্জারি ল্যাপারোস্কোপিরই একটা আলট্রা মডিফাইড ভার্সন, যেখানে একই রকম ভাবে পেটের মধ্যে কতগুলো ফুটো করে সেই ফুটোর মাধ্যমে ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি পেটের মধ্যে বা বুকের মধ্যে ঢুকিয়ে অপারেশন করা হয়। বেসিক ফিজিক্সটা কিন্তু সেম, সেটা ল্যাপারোস্কোপি হোক বা রোবোটিক সার্জারি হোক। হ্যাঁ, এখানে টেকনিক্যাল কিছু ডিফারেন্সেস আছে, যেমন ল্যাপারোস্কোপির যন্ত্রপাতিগুলো দুদিকে বা তিন দিকে ঘুরতে পারে, যেটাকে আমরা বলি ডিগ্রি অফ ফ্রিডম। সেখানে রোবোটিক আর্মস গুলো মানুষের হাতের মতোই 7টা দিকে ঘুরতে পারে। রোবোটিক সার্জারির ইনস্ট্রুমেন্টের ডিগ্রি অফ ফ্রিডমের সংখ্যা 7। মানে আপনি যেমন আপনার হাতটাকে দুদিকে এইরকম দুদিকে এরকম চালনা করতে পারেন, একই রকম ভাবে রোবোটিক সার্জারিতে আপনি আপনার হাতটাকে কিন্তু 7 দিকে মানে এরকম গোল করেও ঘোরাতে পারবেন, যেটা কিন্তু আপনি আপনার ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্টে পারবেন না। সেই জন্য রোবোটিক সার্জারি হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারিরই আরেকটা মডিফাইড আলট্রা মডার্ন ভার্সন, কিন্তু ফিজিক্সটা সেম। ডাক্তার বাবুই অপারেশন করছেন, অপারেশন কোনো রোবট করছে না। এটা এআই নয় যে আপনি পরীক্ষার হলে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারছেন না, এআই এর সাহায্য নিলেন, এআই আপনাকে প্রশ্নের উত্তর লিখে দিল। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। অপারেশনটায় রোবটের সাহায্য নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু অপারেশনটা একজন ডাক্তার বাবুই করছেন, রোবটটাকে চালনাও ডাক্তার বাবুই করছেন। রোবট নিজের বুদ্ধি লাগিয়ে কিন্তু অপারেশন করছে না, অন্তত এই মুহূর্ত পর্যন্ত। আগামী 15 বছর, 20 বছর, 50 বছর পরে কি হবে জানি না, তখন হয়তো সত্যিই রোবটই অপারেশন করবে, কিন্তু এখনো পর্যন্ত অপারেশনটা একজন ডাক্তার বাবুই করে থাকে। সুতরাং ওপেন সার্জারি আর ল্যাপারোস্কোপিক সার্জারির মধ্যে অনেকটাই ডিফারেন্স রয়েছে, কারণ ল্যাপারোস্কোপিক সার্জারিতে কাটাছেঁড়া কম হয়, রক্তপাত কম হয়, ব্যথা কম হয়, পেশেন্ট দ্রুত সুস্থ হয়ে তার নর্মাল রুটিনে ফেরত যেতে পারে। কিন্তু রোবোটিক সার্জারি আর ল্যাপারোস্কোপিক সার্জারির মধ্যে যে খুব একটা হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স আছে এরকম নয়। এটা দুটো একই ধরনের পদ্ধতির একটু মডিফাইড ফর্ম। তবে হ্যাঁ, এগুলোকে বলা হয় মিনিমালি ইনভেসিভ সার্জারি বা এমআইএস। ওপেন সার্জারির থেকে মিনিমালি ইনভেসিভ সার্জারি সবসময় ব্যথা যন্ত্রণা কম দেয়, রক্তপাত কম হয় এবং পেশেন্টের যে পোস্ট অপারেটিভ যে ভোগান্তি সেগুলো অনেকটা কম হয়। কিন্তু একই সঙ্গে এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে ওপেন সার্জারি ইজ দ্য মাদার ফর্ম অফ সার্জারি। অর্থাৎ পেটের মধ্যে ঢুকে অনেক সময় দেখা যায় গল ব্লাডার পেটের সব অন্যান্য অঙ্গগুলির সঙ্গে, লিভারের সঙ্গে, পাকস্থলীর সঙ্গে, ইন্টেস্টাইনের সঙ্গে, ওমেন্টামের সঙ্গে জড়িয়ে যাওয়াটা একটা ঘ্যাঁট হয়ে বসে আছে, একটা পিণ্ড তৈরি করে বসে আছে। বা অ্যাপেন্ডিক্স গ্রসলি ইনফেক্টেড বা ইনফ্লেমড হয়ে ওমেন্টামের সঙ্গে এবং ইন্টেস্টাইনের সঙ্গে জড়িয়ে যাওয়াটা অ্যাপেন্ডিকুলার লাম্প তৈরি করে ফেলেছে। এই অবস্থাগুলোতে কিন্তু রোবোটিক সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারিতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আলটিমেটলি এইরকম জটিল পরিস্থিতিগুলোতে কিন্তু পেশেন্টকে অন টেবিল ডিসিশন নিয়ে ওপেন সার্জারি করেই সুস্থ করতে হয়। সেই জন্য আমরা এখন কিন্তু কখনোই পেশেন্টকে শুরুতেই ওপেন সার্জারির অপশন দিই না। আমরা সবসময় পেশেন্টকে মাইক্রো সার্জারি অর্থাৎ ল্যাপারোস্কোপি বা রোবোটিক সার্জারির অপশন দিই। রোবোটিক সার্জারি কস্ট অনেক বেশি,
এখনো পর্যন্ত সব জায়গায় অ্যাভেলেবেল নয়, কস্ট এফেক্টিভ নয়, সেই জন্য আমরা ল্যাপারোস্কোপি বা মাইক্রোসার্জারির অপশনই সাধারণভাবে পেশেন্টদের দিয়ে থাকি এই জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি বা ক্যান্সার সার্জারিগুলো করবার সময়। কিন্তু যদি কোনো কারণে ল্যাপারোস্কোপিক সার্জারি টেকনিক্যাল কোনো কারণে করা না যায়, অথবা পেশেন্টের শরীর ল্যাপারোস্কোপি নেবার মতন পজিশনে নেই, হয়তো পেশেন্টের বাইপাস সার্জারি করা আছে, তার পেটের মধ্যে 30 লিটার হাওয়া ঢুকিয়ে পেট ফোলাতে গেলে হার্টের উপর চাপ পড়ে ব্লাড প্রেশার 250/150 হয়ে যাবে, সেক্ষেত্রে তো লাইফ রিস্ক নিয়ে নিশ্চয়ই ল্যাপারোস্কোপি করা উচিত না। সেক্ষেত্রে আমাদের সেই ওপেন সার্জারিতেই আবার ফেরত যেতে হয়, বিকজ ওপেন সার্জারি ইজ দ্য মাদার ফর্ম অফ সার্জারি। ছেলেপুলেদের দ্বারা যখন কাজটা সম্ভব হয় না, সেই মায়ের কাছে গিয়েই কিন্তু আলটিমেটলি কাজটা ভালোভাবে সম্পন্ন করতে হয়। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো এবং নতুন কিছু কথা জানতে পারলেন। আপনাদের মনের মধ্যে যা প্রশ্ন থাকবে সেগুলো কমেন্টে লিখে পাঠান, আমরা চেষ্টা করব সেই টপিকগুলো নিয়েও ছোট্ট ছোট্ট ভিডিও তৈরি করে আপনাদেরকে আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার এবং আপনাদের সঙ্গে জুড়ে থাকার। নমস্কার। নিচে দেওয়া লিঙ্কগুলির মাধ্যমে আপনি এবং আপনারা আমার সমস্ত সোশ্যাল হ্যান্ডেলের পোস্ট, ভিডিও এবং ব্লগগুলি ফলো করতে পারেন। আমার ব্যক্তিগত পরামর্শ বা কনসালটেশনের জন্য আপনি এই নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপ বা কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার টিম মেম্বারেরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবে।